আজকে আপনাদের প্রশ্নের সুযোগ বেশি থাকবে, আমি কম বলবো। আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে এসআইআর এর নামে যা চলছে তাতে একদিকে ইলেকশন কমিশন, সিও অফিস যারা এটা পরিচালনা করছেন তারা খুব প্রস্তুতি নিয়ে করেছেন বলে মনে হয় না, এবং সাধারণ মানুষকে যে বিভ্রান্তির মধ্যে, অশান্তির মধ্যে ফেলেছেন, তার মধ্যে যাদেরকে দিয়ে করাচ্ছেন সেই বিএলও, তাদেরও ঝঞ্ঝাট বাড়ছে, তাদেরও স্ট্রেস স্ট্রেন বাড়ছে, চাপ বাড়ছে। আর দুই শাসক দলের টানাহেঁচড়ার মধ্যে সরকারিভাবে যাদের কাজ করার কথা তারা কতটা নিরপেক্ষভাবে করতে পারবেন এটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তার উপর হঠাৎ করে সিও এখন বলেছেন যে বিএলএরাও ফর্ম জমা দিতে পারবে পরবর্তীকালে। তাহলে সরকার যে ব্যবস্থা করেছিল বিএলওদের ট্রেনিং দিয়ে বিএলও করে সবটা, তাহলে যে ক্যাপাসিটি তৈরি করেছে সেই ক্যাপাসিটিটা যে প্রয়োজন যা আছে, যেভাবে সবাইকে বলা হচ্ছে সবকিছু ফিল আপ করতে হবে, তার ম্যাচিং নয়, ঘাটতি আছে। আর এই চাপটা যে এত তারিখের মধ্যে 100% ডিস্ট্রিবিউট করতে হবে, এত তারিখের মধ্যে 100% নিতে হবে, বিহারে ইলেকশন একেবারে মুখে করেছিল বলে আমরা এটা বুঝতে পারি, কিন্তু এখানে কেন? আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছে কাগজে কলমে বলে দিচ্ছি, ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে বলে দিচ্ছে 100% হয়ে গেছে, কিন্তু পরে কাজটা গুটিয়ে আনতে, তুলে আনতে অসুবিধা হচ্ছে। আমরা ধন্যবাদ জানাবো একটা বড় অংশের, শুধু বামপন্থী কর্মী নয়, অনেক সাধারণ ইয়াং ভলেন্টিয়ার্সও যুক্ত হয়েছে, বয়স্ক লোক, পেনশনার্স, সমাজকর্মী, তারা দাঁড়িয়ে বুথে বুথে, এলাকায় এলাকায় এই কাজে মানুষ যাতে সঠিকভাবে নিজের ভোটাধিকার রক্ষা করতে পারে তাকে সাহায্য করার জন্য নেমেছেন। একটা বড় অংশের মানুষ ফর্ম ফিল আপ করাটা একটা যাতনা। সেখানে আমাদের কর্মীরা ক্যাম্প করছেন, আর অনেকে আছে যারা ক্যাম্পে আসতে পারবেন না, আবার একসঙ্গে অনেকে আসছেন বলে বাড়ি বাড়ি গিয়ে এই সাহায্যটা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই কাজ করছি। এখনো যেখানে সবটা করে উঠতে পারেনি সেখানেও বাকিদেরকে আমরা বলেছি এই গ্যাপটাকে পূরণ করতে হবে, যাতে কোনো মানুষের ভোটাধিকার নষ্ট না হয়। এই ভোটাধিকার রক্ষা করাটা আসলে গণতন্ত্র রক্ষার একটা অংশ। আমাদের দেশে গণতন্ত্রকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে সংকুচিত করা হচ্ছে, সার্বজনীন ভোটাধিকারকে অস্বীকার করা হচ্ছে। প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, আদিবাসী মানুষ, অল্প শিক্ষিত, অশিক্ষিত মানুষ, দুর্গম এলাকার মানুষ, পরিযায়ী যারা আছে, এই যে মতুয়াদের দেখলেন আপনারা, কেন তারা এখন আমরণ অনশন করছিলেন? কারণ এই সব মানুষকে বিজেপি এমন একটা প্রান্তে এনে ঠেলে দিয়েছে যে তাদের অস্তিত্বের সংকট দেখা গিয়েছে। আমরা আবারও বলবো, বামপন্থী হিসেবে, সিপিআইএম হিসেবে, এটা যদি কোনো ইস্যুতেই ঘাবড়ে গেলে চলবে না। এই ভোটাধিকার মানুষ লড়াই করেই পেয়েছে, এবং লড়াই করেই এই ভোটাধিকার রক্ষা করতে হবে, সংগঠিতভাবে, বিচ্ছিন্নভাবে হবে না। তাকে পরিচিতি সত্তার নাম করে, ধর্মের নাম করে, পূব পশ্চিমের নাম করে, উদ্বাস্তুর নাম করে, হিন্দু মুসলমানের নাম করে এই ভাগ করে দিলে কিন্তু সার্বজনীন ভোটাধিকার সবার জন্য রক্ষা হবে না। আমরা পালস পোলিওর মতো প্রথমে ক্যাম্প কনসেপ্টে যেতে বলেছি, যেখানে মানুষ আসবেন, আর তারপরে যদি 100% কভারেজ যাতে যদি না হয় এবং হয় না, তখন সেগুলো বাকি, যেহেতু ভোটার লিস্ট আছে, সেটা ধরে নিয়ে মানুষের কাছে যাওয়া, সেই মানুষগুলোর কাছে পৌঁছানো। তার সঙ্গে আমাদের আন্দোলন সংগ্রামের পর্যায়ে চলছে। সে আন্দোলনকে আরো বেশি বিকশিত করার জন্য, আরো শক্তি সমাবেশ করার জন্য, আরো বামপন্থী ঐক্যকে দৃঢ় করার জন্য আমাদের আলোচনা চলছে, এবং তার সাথে অনেকটা ফলপ্রসূ হচ্ছে। আমরা চাই
গোটা দেশের এই সংকটের সময় আমাদের রাজ্যের এই অবস্থায় বাংলাকে যদি বাঁচাতে হয়, কারণ বাঁচাতেই হবে, দেশকে বাঁচাতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে, আর বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাংলার বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। এবং সে কাজে সমস্ত বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী সবার কাছে আমরা বারবার আবেদন করেছি এবং অনেকেই তারা এগিয়ে এসছেন। এখনো যারা এগিয়ে আসেননি তাদেরকে আহ্বান জানাবো, আমরা একযোগে সমবেতভাবে এই নয়া ফাঁসিবাদী যে আক্রমণ গোটা দেশের বুকে এবং অর্থনৈতিকভাবে যেভাবে দারিদ্র্য, বেকারি আরো বাড়ানো হচ্ছে, লুট যেভাবে করা হচ্ছে, প্রকৃতিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সেই প্রশ্নে আরো বেশি করে আমাদের আন্দোলন এবং মুখী সংগঠন এবং ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের বাংলা বাঁচাও যাত্রা, আসলে বাংলা বাঁচাও মানে হচ্ছে বাংলার শিক্ষা বাঁচাও, স্বাস্থ্য বাঁচাও, কাজ বাঁচাও, কৃষি বাঁচাও, শিল্প বাঁচাও, স্কুল বাঁচাও, কলেজ বাঁচাও, আমাদের গণপরিবহন বাঁচাও, আমাদের মেয়েদেরকে বাঁচাও, আমাদের আদিবাসী, আমাদের তপশিলি, আমাদের মতুয়া, আমাদের সংখ্যালঘু, আমাদের দুর্বল অংশের মানুষ, আমাদের প্রতিবন্ধী, এ সবাইকে বাঁচাতে হবে। আমাদের প্রাকৃতিক সম্পদ যা লুট হচ্ছে তার থেকে বাঁচাতে হবে। আমরা সেগুলোকে ফোকাস করে সব দিক থেকে প্রচার সংগঠিত শুরু করেছি। আপনারা জানেন 29 তারিখে ইতিমধ্যে ঘোষণা করেছি, 29শে নভেম্বর তুফানগঞ্জ, কোচবিহারে, সেখান থেকে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। শুরুর আগেও সলতে পাকাতে হয়, তার জন্য সর্বত্র দেওয়াল লিখন, পোস্টার, হোর্ডিং, ব্যানার, স্টিকার, লিফলেট, বুকলেট, এগুলোর আমরা প্রস্তুতি নিয়েছি। সেই প্রচার আমরা সংগঠিত করব এবং এখন থেকেই তা শুরু হয়েছে। 29 তারিখের আগেই কার্টেন রেজার হিসেবে আমরা ওই কোচবিহারে একদিকে ঠাকুর পঞ্চানন বর্মাকে স্মরণ করব তার জন্মস্থানে, আর আব্বাস উদ্দিন পল্লী কবি, আমাদের ভাটিয়ালি হচ্ছে তোমার গিয়ে ওখানকার যে ভাওয়াইয়া গানের একজন স্রষ্টা এবং শিল্পী, তাকে আমরা স্মরণ করব এবং তার জন্মস্থানেও 28 তারিখে কর্মসূচি হবে। সেখানে সাংস্কৃতিক কর্মসূচি হবে, পঞ্চানন বর্মার ভিটে ওখানে আমাদের আলোচনা হবে। তারপরে দুপুরবেলা তুফানগঞ্জে সমাবেশের মধ্য দিয়ে আমাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। এটা করা হচ্ছে কারণ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে লোকগীতি, আমাদের লোক সংস্কৃতি, আমাদের যে লোকগান, আমাদের যে পরম্পরা, তাকেও তো বাঁচাতে হবে এবং তার চর্চা আরো বাড়াতে হবে। তার চর্চার জন্য আরো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেগুলো ক্ষয়িষ্ণু হচ্ছে সেগুলোকে জীর্ণোদ্ধার করতে হবে। এবং আব্বাস উদ্দিনের বাড়ি আপনারা জানেন, সংরক্ষণের কিছু উদ্যোগ আগে নেওয়া হয়েছিল, গত কয়েক বছর আরো জীর্ণপ্রায় হয়েছে। তাকে আমরা সংরক্ষণ করে এবং ভাওয়াইয়া সঙ্গীতের, লোকগান, লোকশিল্পের, লোক হচ্ছে গাথা যাতে চর্চা ওখানে বাড়ে, তার জন্য দাবি জানাবো। একইভাবে ওখান থেকে তুফানগঞ্জ থেকে বেরিয়ে সেই দিনই আমরা আলিপুরদুয়ার এবং হয়ে ফালাকাটা পৌঁছবো। পরের দিন ফালাকাটা থেকে সকালে রওনা দিয়ে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে রাজগঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছবো। সেখান থেকে উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা হয়ে আমাদের ডালখোলায়। এই কলকাতা থেকেও ভেহিকেল যাত্রা এবং তার সঙ্গে দাঁড়িয়ে পদযাত্রা হবে। তারা কামারহাটিতে গিয়ে মিশবে 17 তারিখে, যেদিন আমরা হুগলি থেকে হাওড়ার বালি হয়ে উত্তরপাড়া হয়ে যখন পৌঁছবো বালি ব্রিজ দিয়ে, বিবেকানন্দ সেতু দিয়ে উত্তর 24 পরগনায়, তখন ওটা মশাল মিছিল করে
আমরা ওইখানে প্রবেশ করব গঙ্গার এপারে। এরকম নানাবিধ কর্মসূচি নানান মাধ্যমে হবে এবং তাকে সফল করার জন্য ইতিমধ্যেই আমাদের ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার সংগঠিত করবেন সেই রকম সেনানি তৈরি করা হচ্ছে। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি। ইতিমধ্যেই অনেকগুলো মিডিয়া কিছু খবরাখবর বেরিয়েছে গতকাল গত পরশু, এবং অনেকেই যারা বৈদ্যুতিক মাধ্যম আছেন তারা চাইছিলেন যে কিছু এরকম আরও কিছু ভিজুয়ালস এবং আরও কিছু বাইটস সেগুলো নিয়ে তারা প্রচার করবেন। আমরা সেরকম ব্যবস্থা করেছি যাতে প্রতিদিন আপনাদের কাছে নিয়মিতভাবে এই বাংলা বাঁচাও যাত্রার সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য আপনাদের কাছে উপস্থাপিত করা যায়। আমার মনে হয় এখনই তো বলছি 100% বিলি করে দিয়েছে। এখন তো সমস্যা হচ্ছে ওদের এগুলো কালেক্ট করার এবং সেটাকে আপলোড করা। সেটা তো টেকনিক্যাল ব্যাপার, সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। সেখানে দাঁড়িয়ে বরঞ্চ বিএলওদের ওপর চাপ বাড়ছে, কারণ তাদেরকে বলা হচ্ছে তোমরা এই ডেটা এন্ট্রি কাজ করো। তাতে করার কথা নয়। সরকারি অফিসগুলোতেও তো বিশেষ কাজের জন্য বিশেষ লোক নেওয়া হয়। এত বেকার ছেলে মেয়েরা আছে, এত তোমার কি বড় কাজ আছে, তো সেখানে দাঁড়িয়ে সরকার সেভাবে নিয়োগ করেনি কেন যারা এগুলোকে ডিজিটালাইজ করতে। এখন দেখা যাচ্ছে যেখানে 70%, 80%, 50% কালেক্ট হয়ে গেছে, 100% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে ওটাকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে যেতে এখনো কোথাও কোথাও 10%, 15% রকম আছে। এই উত্তর কলকাতা কেন্দ্রে 10% আছে মাত্র। তাহলে সেটা কাজ সিও অফিসের, ইলেকট্রাল রেজিস্ট্রার অফিসের, এবং সে কাজটা তাদের করতে হবে। এখানে প্রয়োজনটা, সমস্যাটা হবে যখন খসড়া প্রকাশ হবে। তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়েছি। যাতে আমরা ইতিমধ্যে ভোটার লিস্টগুলোকে ম্যাপিং করে স্ক্রুটিনি করে আমরা রেডি হব, যাতে কোনো মৃত ভোটারের নাম না থাকে। কারণ ইলেকশন কমিশনকে সবটা বিশ্বাস নেই, সিওকে সবটা বিশ্বাস নেই, কারণ তারা যেহেতু 100% ফর্ম ফিল আপ বিলি করেছেন। তারা প্রথমে যদি হোমওয়ার্কটা করতেন তাহলে মৃতদের বাদ দিয়ে সেই ফর্মটা দিতেন। এবং এখানে রাজনৈতিক চাপে অনেকে এসে যারা মৃত মানুষের ভোটে কারবার, তারা হচ্ছে ভোটার রেখে দিতে চাইবে। তাহলে আমাদের ভলেন্টিয়াররা প্রস্তুত থাকবেন বুথ ওয়াইজ সেখানে দাঁড়িয়ে, যাতে কোনো মৃত মানুষের নাম না থাকে। এই থাকাটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যর্থতা, এবং এত লোকের আছে মানে বেশ কয়েক বছর ধরে এই ব্যর্থতা পরিস্ফুট হয়েছে। তার সঙ্গে দাঁড়িয়ে যদি জেনুইন ভোটারের নাম বাদ যায়, তাদের ফর্ম ফিল আপ করতে আমরা সাহায্য করব, আপিল করতে সাহায্য করব, হিয়ারিং পর্যন্ত আমাদের আইনি সহায়তা থাকবে, এবং ফিজিক্যালি আমরা তাদের পাশে থাকবো, যাতে কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায় এবং তারা যাতে প্রপার হিয়ারিং হয়। আর তার সঙ্গে যারা মাল্টিপল এন্ট্রি আছে, বিশেষত আপনারা দেখেছেন বিহার ইলেকশনের পরে বিজেপি করেছে, ওরা ঘর ভাড়া নিয়ে নেয়, এক একটা ঘরে 100, 200, 300 করে রাখে, এবং একই জন সেট অফ ভোটার্স, সে বিহারেও ভোট দিয়েছে, সে আগে দিল্লিতেও ভোট দিয়েছে, সে হরিয়ানায়ও ভোট দিয়েছে, সে মহারাষ্ট্র ভোট দিয়েছে, তাতে বিজেপির বেশার নেতারাও আছেন, তারা আবার ঘোষণাও করেছেন। তাহলে একদিকে বিজেপি বলছিল 1 নেশন 1 ভোট, আর এখন 1 অ্যাসেম্বলিতে 1 ভোটারের 1 ভোট নয়, মাল্টিপল অ্যাসেম্বলিতে মাল্টিপল ভোটারদের মাল্টিপল ভোট। এটি হচ্ছে ওদের জালিয়াতি। সেটাকে আমরা রুখবো, যাতে কোনো মাল্টিপল এন্ট্রি না থাকে ভোটারের। নাহলে ওই প্রশান্ত কিশোরের মতো হবে, এখানেও ভোট আছে তৃণমূলের, ওখানেও ভোট আছে বিজেপির। আজকে যে তথ্য উঠে আসছে তাতে মেমারির পর মালবাজারে বিএলওর আত্মহত্যা, এসব ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের, আপনি যে কথা একটু বলছিলেন, নিয়মের বারবার পরিবর্তন, ডেডলাইন, তাতে কি বিএলওদের উপর মানসিক চাপ পড়ছে? যে দিন নির্বাচন কমিশনার ভারতের ঘোষণা করলেন এসআইআর হবে পশ্চিমবঙ্গে, সেই দিনই এখানে প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম যে গোটা মেশিনারিটা ইল প্রিপেয়ার্ড। ওরা বললেন আমরা বিএলওদের ট্রেনিং দিয়েছি, কি বলেছেন কানে কানে কেউ জানে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে ইল প্রিপেয়ার্ড। তারপরে হচ্ছে প্রথম দিনেই ফর্ম হয়নি, আসেনি, কিন্তু বলা হচ্ছে তারিখ দিয়ে শুরু হয়ে গেল। তারপরে ওদেরকে প্রতিদিন নির্দেশ পাল্টানো হচ্ছে, গোল পোস্ট চেঞ্জ করা হচ্ছে, আর 2 শাসক দলের চাপ আছে। এই জন্য যারা বিএলওদের যুক্ত মঞ্চ, কর্মচারীদের, শিক্ষকদের, তারা সিওর কাছে গিয়ে এগুলো আগাম বলেছিলেন,
আমাদের দেশে ব্যাংকের স্টাফ রিক্রুট হয় না, ব্যাংকের ওয়ার্কারদের চাপ বাড়ে কাজের, এবং ব্যাংক ম্যানেজারকে আত্মহত্যা করতে হয় ওয়ার্ক লোডে, ওয়ার্ক প্রেশারে। আপনারা দেখেছেন মহারাষ্ট্রে হয়েছিল। এখানে আপনি বিএলওর কথা বললেন মালবাজারের, এর দায় নিতে হবে যারা এই কাজটা নিয়েছেন দায়িত্ব, ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে হবে, এবং এরকম মৃত্যুর যাতে কেউ না পড়ে তার জন্য রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। কারণ প্রতিদিন সিও তাদেরকে নিয়ে, ইসিআই তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, আর প্রতিদিন এলাকায় পাড়ায় তারা টানা হেঁচড়ার মধ্যে পড়ছে। এটা মানসিক চাপ, মানসিক যন্ত্রণা সবাই সহ্য করতে পারছেন না। কারণ এটা বুঝতে হবে, ইল প্রিপেয়ার শুধু সিও ইসিআই এর অফিস নয়, এরাও তো এই ব্যাপারে ইকুইপ নন। এই কাজটা তারা সারা বছর ধরে করেন না। যখন তাদেরকে রিক্রুট করা হয়েছিল তখন তো তাদেরকে এই শর্ত দেওয়া হয়নি, তাদেরকে এই যোগ্যতা দেখা হয়নি, এই দক্ষতা দেখানো হয়নি। কিন্তু সরকারি কর্মচারী কম আছে বলে নানান ধরনের লোকজনকে নিয়ে এসে এই কাজগুলো করানো হচ্ছে। তো সেটা ইসিআই কে এবং সিও কে বুঝতে হবে যে আরো কিভাবে ওয়ার্কার্স ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করা যায়। বাদুড়িয়ায় ভোটারের মৃত্যুতেও দেখা যাচ্ছে এসআইআর এর অভিযোগ। সেখানে বলা হচ্ছে পরিবারের যা বক্তব্য, আধার কার্ড ভোটার কার্ডের নামের অমিল থাকায় আতঙ্কে ভুগছিলেন এই আত্মহত্যাকারী। এই যে সবসময় আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি করা হয়েছে, কারা করেছে? ইসিআই যতটা করেছে তার থেকে বেশি বিজেপি করেছে। 1 কোটি লোকের বাদ দিয়ে দেবো, 2 কোটি লোককে বাদ দিয়ে দেবো, এই তো বলে যাচ্ছে গত কয়েক বছর ধরে। এই যে মতুয়ার আজকে আতঙ্কিত, কখনো ঘুষপেটিয়া বলেছে, কখনো উইপোকা বলেছে, টার্মাইটস বলেছে, রোহিঙ্গিয়া বলেছে, জিহাদি বলেছে, বাংলাদেশি বলেছে। আবার কিছু কিছু মিডিয়াকেও দেখেছি, যারা মিডিয়া না ক্ষমতাসীন দলের দালাল, তারা সাংবাদিক তো নয়, সে বুম নিয়ে ছুটছে। জয়নগরের বাসিন্দা, কিন্তু ওই যে মোদি বলেছিল পোশাক দেখলে চেনা যায়, তাহলে কারোর চেহারা দেখে, পোশাক দেখে। আর এখানে মমতা যেরকম বহিরাগত বলেন, বিজেপি তৃণমূল দুজনে মিলে এই আতঙ্ক তৈরি করছে, মৃত্যুর কারবারি এরা। আর এখন যে কোনো মৃত্যু হলেই বলছে আবার এই জন্যই হয়েছে, এদিকে মৃত্যুর দিকে ঠেলেও দিচ্ছে, লাশ নিয়ে কারবার। এখন আবার বলতে হচ্ছে, বারবার এটা প্রচারও নেই, তাহলে তো বিভিন্ন রকমের হোর্ডিং লাগানো হয়, টিভিতে ভোটের সময় যেরকম জিঙ্গল লাগানো হয়, তাহলে এই প্রচার তো সংগঠিত করতে হবে যাতে মানুষের মন থেকে ভয় আতঙ্ক দূর হয়ে যায়। এবং যে ভোটার লিস্টে নাম নেই তার নাম কি করে তুলতে হবে, এটা যথেষ্ট প্রচার করা উচিত। যার ভোটার লিস্টের নাম আছে কিন্তু ফর্ম কিভাবে করতে হবে, আমাদের ভলেন্টিয়ার কেন লাগছে? কারণ তারা ওই কাজ জানে না কি কি লাগবে, কি করে করতে হবে ফিল আপ। এই ফর্ম ফিল আপ করতে গিয়েই, একটা মানি অর্ডার ফর্ম ফিল আপ করতে গিয়ে যে দেশে লোকের হাত কাঁপে, যেখানে দাঁড়িয়ে অনলাইন বইয়ের কথা বলা হচ্ছে, কিন্তু অনলাইনে সবসময় একটা ভয় থাকে, এইসব ডিজিটাল অ্যারেস্ট, এই হচ্ছে তোমাকে আপনার ডেটা দেবেন না, আপনার ইনফরমেশন দেবেন না, আপনার আধার কার্ড দেবেন না, এইসবই তো প্রচার করা হয়েছে। তারপর দাঁড়িয়ে এগুলো যখন অনলাইন করতে বলা হচ্ছে, সবাই সে ব্যাপারে সড়গড় নন। এই ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। তার উপর দাঁড়িয়ে আবার আমরা বলছি যে কে ভোটার হবে কে ভোটার হবে না, এটা কোনো মিডিয়াও ঠিক করবে না, এটা বিজেপিও ঠিক করবে না, এটা তৃণমূলও ঠিক করবে না। কোন প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, এটা বারবার উচ্চারিত করতে হবে, মানুষকে ভয় মুক্ত করতে হবে। কারণ বিজেপি তৃণমূল একটা ভয়ের পরিবেশ তৈরি করে তারপরে পরিত্রাতা হিসেবে উদয় হওয়ার চেষ্টা করছে। সব বুথে কোন দলেরই নেই, সেই জন্য সিও কে আবার, ইসিআই কে আবার নিয়ম পাল্টাতে হলো। আগে ছিল সেই বুথের করতে হবে, তারপরে বললো সেই অ্যাসেম্বলির মধ্যে যে কেউ হতে পারে, আগেই জানাতে পারতেন সেটা। আর এটা কি বামপন্থীর জন্য করেছেন? কারণ বিজেপি এবং তৃণমূল দুই শাসক দল সব বুথ থেকে বিএলএ দিতে পারেনি বলেই তো, না তো নির্বাচন কমিশন তো আর আপনার কথায় বা আমার কথার জন্য ভাবেনি। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আপনারা বলছেন যে সময় এসেছে সমস্ত বামপন্থী, মানে সব বামপন্থীদেরকে এক জায়গায় জড়ো হতে বলছেন এবং একসাথে এই মানে বিরোধী যে শিবিরের বিরুদ্ধে যে একসাথে লড়াইয়ের ডাক দিয়েছে। আপনারা কি মনে করেন যে 26-এ আপনারা সবাই এক টেবিলে এক জায়গায় বসে মানে এককভাবে লড়াই করতে সক্ষম হবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা বলে দিই।
এক হচ্ছে আমরা এই শিবিরের বিরুদ্ধে ওই শিবিরের বিরুদ্ধে বলিনি, আমরা পজিটিভ বলেছি। এই বাংলাকে বাঁচাতে, এই দেশকে বাঁচাতে, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কাজ, আমাদের কৃষি, আমাদের শ্রম, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশকে বাঁচাতে পজিটিভ স্লোগান এটা। সব বামপন্থীদেরকে এক কাটতে হতে বলেছি। সব বামপন্থী মানে বামপন্থী দল, বামফ্রন্টভুক্ত নয়, গোষ্ঠী, ব্যক্তি। অনেকে আছেন নানান রকমের সামাজিক কাজে যুক্ত আছেন, কেউ নদী বাঁচাচ্ছেন, কেউ সাক্ষরতা করছেন, কেউ গাছ বাঁচাচ্ছেন, কেউ গাছ লাগাচ্ছেন, কেউ রক্তদান করছেন, কিন্তু বাম মনস্ক। তাদের সবাইকে আমরা এক জায়গায় আসতে বলেছি। এক। দ্বিতীয় কথা বললেন সবাইকে এক টেবিলে, আমরা টেবিলে আসতে বলিনি। ও তো ডিনার ডাকলে টেবিলে কথা বলা হয়, হেড টেবিল থাকে, আলাদা ডাইনিং টেবিল থাকে। আমরা বলেছি পথে নামতে, আন্দোলনে, সংগ্রামে, বাংলাকে বাঁচাতে, বাংলার সংস্কৃতিকে বাঁচাতে, বাংলার রেনেসার উত্তরাধিকার, নবজাগরণের উত্তরাধিকারকে রক্ষা করতে, আমাদের সাহিত্য, আমাদের শিল্প এগুলোকে রক্ষা করতে, মানুষের ঐক্যকে রক্ষা করতে। সবই পজিটিভ। আমাদের বামপন্থীদের একসঙ্গে আসতে হবে, তাতে প্রভূত অগ্রগতি না ঘটলে অনেকটাই অগ্রগতি ঘটেছে এবং আমাদের স্থির বিশ্বাস আরো অগ্রগতি ঘটবে এবং আমরা টেবিলটা উল্টাবো, রাস্তায় নামবো। এখানে কি তাহলে কংগ্রেসকেও আপনারা এক করবেন, মানে কংগ্রেসের সঙ্গেও কি পথে নামবেন আপনারা? এটা তো ইস্যুর উপর নির্ভর করে। প্রশ্ন আছে এখানে কি বলে, আপনার প্রশ্ন শুরু করা ঠিক হয়নি। আমি বলেছি বামপন্থীদের ঐক্যবদ্ধ করছি, দল, ব্যক্তি, গোষ্ঠীকে। তারপরে হচ্ছে সেই বাম ঐক্যবদ্ধ হলে আমরা একটা বাম গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের, নিম্নবিত্ত মানুষের, ছোট ব্যবসায়ী, দোকানদার, কর্মচারী, শিক্ষক, এই সব অংশের মানুষকে জড়ো করার চেষ্টা করি। সেখানে বাম গণতান্ত্রিক একটা প্রোগ্রাম, সেটা আমাদের পার্টি থেকে আমরা ইতিমধ্যে জানিয়েছি বিভিন্ন দলগুলোকে, ইনক্লুডিং কংগ্রেসকে। করোনার সময় থেকে আমরা বলছি যে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। বেকারের কাজের প্রশ্ন, সাক্ষরতা মুক্ত করার জন্য, আমাদের কেরালায় আপনারা দেখেছেন চরমতম দারিদ্র্য থেকে মুক্ত করা হয়েছে রাজ্যকে, তাহলে দারিদ্র্য মুক্ত করার জন্য এই ধরনের কর্মসূচিকে নিয়ে আমরা বামেদের সঙ্গে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করব। নিউক্লিয়াস হচ্ছে, কোর হচ্ছে, যদি বামপন্থীরা ইউনাইটেড হয় তবেই এই আদার ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার ফোর্সেসকে এককাট্টা করা যাবে। আজকে আমাদের দেশের নিরিখে, রাজ্যের নিরিখে এই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে এককাট্টা করতে হবে, কারণ দেশের সেকুলার ডেমোক্রেসিকে বাঁচাতে হবে। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে এই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এককাট্টা করতে হবে। নাহলে বাংলাদেশে দেখেছেন ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র কিভাবে সংকটাপন্ন হয়েছে এই মৌলবাদীদের হাতে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভারতের পরিচয়পত্র থাকার পরেও বাংলাদেশে তারা ফিরে যাচ্ছে, এই বিষয়ে আতঙ্ক এবং ভয় যেরকম হয়, আপনারা জানেন একসময় ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে উত্তর পূর্ব ভারতের মানুষ, ইয়াং ছেলেরা যারা পড়াশোনা করতে গেছিল, কাজ করতে গেছিল, দলে ফিরে যাচ্ছিল না, পরিচিতি নাম করে এই পরিবার এরকম বিপদ তৈরি করেছিল। এক এক সময় মহারাষ্ট্রে যারা দক্ষিণ ভারতের লোক আছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, বলা হয়েছিল লুঙ্গি। প্রথমে লুঙ্গি কিন্তু মুসলমানদের জন্য নয়, সাউথ ইন্ডিয়ানদের জন্য, যারা তেলেগু, যারা তামিল, যারা মালায়ালিজ ওয়ার্ক ফোর্স হিসেবে তারা মহারাষ্ট্রে, মুম্বাইতে কাজ করতে আসতো। তখন এই হিন্দু সাম্প্রদায়িকতা শক্তি, হিন্দুত্ববাদী শক্তি বলেছিল লুঙ্গি বিরোধী, অনেক লোককে যেতে বাধ্য হয়েছিল। আমাদের এখানে বাংলাদেশি নাম করে মহারাষ্ট্র থেকে, গুরগাঁও থেকে, নয়ডা থেকে, ব্যাঙ্গালোর থেকে তাড়ানোর চেষ্টা করে, ধরে তো কয়েকজনকে, এই কিছুদিন আগে করেছিল না, কয়েকজন পরিযায়ী শ্রমিককে ধরে নিয়ে যাচ্ছিল, পকড়া করছিল, তারপর দলে দলে সব চলে এসেছিল। যখন চলে এসেছিল ওখানে তখন ওয়ার্কফোর্স নেই, তখন তারাই আবার মিটিং করে বললো আপনারা ফিরে আসুন, নাহলে আমাদের কে দেখবে। নানা রকমের যে সার্ভিস দরকার হয়েছে, এটা তো সার্ভিস প্রোভাইডার। তাহলে এখানে দাঁড়িয়েও মিডিয়ার একটা অংশ এবং বিজেপি, তৃণমূল মিলে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তাতে একদল মানুষ, এটা পশুবৃত্তি, মানুষ বললে লাভ নেই। আপনি যখন একটা বাজি ফাটান কোনো উৎসবে, তখন দেখবেন কুকুরগুলো কিরকম চারদিকে পালিয়ে যায় না, ছুটে চলে যায় না, কারণ একটা ভয় এবং আতঙ্ক তৈরি করা হয়, তারা তখন ছিটকে যায়। মিডিয়াকে বলছি আপনারা এই কাজে
অংশগ্রহণ করবেন না। মানুষকে এডুকেট করুন। অনেকেই বলছে তারা ওপার থেকেই এসেছে, এপারে এসে আধার কার্ড ভোটার কার্ড করা হয়েছিল স্থানীয় শাসক দলের নেতাদের পয়সা করে দিয়ে। না, ওরা পরিষ্কার বলছে। তাহলে যারা এসছে সীমানা পেরিয়ে, সীমানা পাহারা দেয় কেন্দ্র সরকার, বিএসএফ, আর মিথ্যে সার্টিফিকেট জোগাড় করে দিয়েছে তারা হচ্ছে রাজ্যের শাসক দল। তাহলে সেই মানুষকে তো বিপদগ্রস্ত আরো বিপদ বাড়িয়ে দিয়েছে কারা? কিন্তু আমরা বলবো যদি এসআইআর না হতো তাহলেও কি সীমানায় লোক পারাপার করে? তাহলে কি করে করে? দুর্নীতি আছে বলে। সে রাজ্যের পুলিশ হোক, কেন্দ্রের পুলিশ হোক, রাজ্যের শাসক দল হোক, কেন্দ্রের শাসক দল হোক, যেহেতু দুর্নীতি আছে টাকার বিনিময়ে, ওটাকে বলে গর্দানিয়া। জানেন গর্দানিয়া শব্দ? ঘাড় ধরে এপার থেকে ওপার করা, ওপার থেকে এপার করা। তার জন্য দালাল চক্র আছে। গরু পাচার হোক আর মানুষ পাচার হোক, মহিলা পাচার হোক আর শিশু পাচার হোক, শাসক দলের পৃষ্ঠপোষকতায় রাজ্য বা কেন্দ্রের পুলিশের একটা অংশের ট্যাসিট সাপোর্ট নিয়ে তবে এই কাজটা করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলছেন ইতিমধ্যেই 28 জন মারা গেছে এসআইআর আতঙ্কে। এই অবিলম্বে নির্বাচন কমিশনকে আর্জি জানানো হচ্ছে এসআইআর বন্ধ করুন। এবং এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন প্রতীক জৈন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা 1,15,00,000 নাম বাদ যেতে চলেছে বুঝতে পেরে তারা আতঙ্কে এইসব করছেন। দুটো কিভাবে দেখছেন? আমি আপনাকে দেখছি যে ক্রমাগত আপনি বিজেপি তৃণমূল গল্প শোনাচ্ছেন আমাকে। এটা মিডিয়ার একটা অংশের কাজ হয়েছে, ভালো কাজ। তারা মানুষ দেখছেন না, ভোটার দেখছেন না, নিয়ম দেখছেন না, আইন দেখছেন না, উত্তরও শুনছেন না, প্রশ্নের মধ্যেই গুঁজে দিচ্ছেন। এটা প্রতীকী নয়। জৈনের নাম আপনি যে বললেন, এভাবেই তো আপনারা ব্র্যান্ড তৈরি করে দেন, তারপর বাজারের নাম হয়, তারপরে সে আবার কখনো বিজেপির হয়ে খাটে, কখনো তৃণমূলের হয়ে খাটে। আবার যারা এই ব্র্যান্ড তৈরি করছে তারাও কখনো বিজেপির হয়ে খাটে, কখনো তৃণমূলের হয়ে খাটে। শুধু ফেক নিউজ হয় না, ফেক কোয়েশ্চেন্স হয়। সরি টু সে দ্যাট। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে কেন এটার দরকার হচ্ছে। আমাদের দেশে ভোটার লিস্ট তো যখন থেকে সার্বজনীন ভোটাধিকার তৈরি হয়েছে তখন থেকে তো ভোটার লিস্ট আছে। যখন থেকে ইলেকশনের প্রসেসটাকে কর্পোরেটাইজ করা হয়েছে, যখন থেকে এই ধরনের কর্পোরেট কোম্পানি তৈরি হয়েছে, তারপরে কর্পোরেট ফান্ড থেকে, ইলেকট্রাল বন্ড থেকে, যখন থেকে এই ধরনের কর্পোরেট এর অনুগামী দল তৈরি হয়েছে এবং কর্পোরেট মিডিয়া তৈরি হয়েছে, তাদের কর্পোরেট মুনাফার জন্য, তাদের স্বার্থের জন্য তারা মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। যদি মানুষের স্বার্থ বলতেন তাহলে এই ধরনের প্রশ্ন আসতো না। তাহলে মানুষকে, এর আগে অনেক সময় হয়েছে, তখন মিডিয়ার একটা রোল আছে, গণমাধ্যমের একটা ভূমিকা আছে, যে মানুষ যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধারের, ত্রাণের রাস্তা কি, এবং তাকে সেই পথ দেখানো। এটা হিস্টোরিক্যালি বেঙ্গলের মিডিয়া এই কাজ করে এসছে, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরেও। যখনই ব্রিটিশ সরকারের কোনো ফরমান এসছে তখন মিডিয়া মানুষের পক্ষে অবস্থান অবলম্বন করেছে। আজকে সেটা না করে সে শাসনের বা প্রশাসনের মুখপাত্র হয়ে উঠছে, তাতে মানুষ আরো বেশি দিশাহারা হচ্ছে। রাজ্যপাল এবং একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে যে ঘটনা ঘটছে, 4-5 দিনের বাসি হয়ে গেছে, এটা পান্তা করে খাও। ফ্রেশ এফআইআর করছে, আবার পক্ষের নামে ফ্রেশ এফআইআর করছে। আচ্ছা, আপনারা জগদীপ ধানকর নাকি একটা জগদীপ কি ছিল একটা, মানে মুম্বাইয়ের নয়, রাজভবনের, হ্যাঁ হ্যাঁ, আর মমতা ব্যানার্জি, এই নিয়ে কত যুদ্ধ দেখিয়েছেন টেলিভিশনে, মিডিয়াতে। আমি আবার বলছি এই যে বাইনারি তৈরি করার। তারপরে কিন্তু দার্জিলিং এ হেমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধানকর আর মমতা ব্যানার্জি বৈঠক করছেন, ওরা কিন্তু আমাকে প্রেস কনফারেন্স করে বের করতে হয়েছিল, কোনো মিডিয়া খবর করেনি তার আগে। তো কোনটা খবর আর কোনটা খবর নয়? দুই বন্ধুর যুদ্ধ আপনি সাজাচ্ছেন, তারপরে তো হিন্দিতে বলে টাই টাই ফিস, lot of sound signifying nothing.
সিগনিফিকেন্স কি? এই করে তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সর্বনাশ হয়েছে। হেডলেস ইউনিভার্সিটিজ, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, পাবলিক সেক্টরস, তাকে শেষ করার জন্য প্রথম কাজ হয় তার মাথায় কেউ থাকবে না, যে সর্বোচ্চ পদ আছে সেটাকে অ্যাপয়েন্ট করা হবে না। তাহলে এই রাজভবন এই নবান্ন মিলে এই কাজটা করেছে। কিন্তু শিক্ষার যে 12টা বেজে গেছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে, সেটা খবর নয়, ক্রিট যুদ্ধের খবর হবে। তাহলে একটু অন্যরকম আপনি বুঝেনি, আমি একটা প্রশ্ন করছি, জানি না কতটা করতে পারবো। প্রশ্নটা হচ্ছে, করো, নির্ভয় করো। বামপন্থীরা এসআইআর এর পক্ষে, আপনারা তো বলছেন যে এসআইআর হোক। তুমি করতে স্টেটমেন্ট করলে আকাশ থেকে, মহাকাশ থেকে, মঙ্গল গ্রহ থেকে, কোন গ্রহ থেকে এসছো তুমি? আমি এখানকার। কোন স্টেটমেন্টে দেখেছো বামপন্থীর এসআইআর পক্ষে? না, আপনারা তো বলছেন স্টেটমেন্ট, তুমি প্রশ্ন করলে না তো, তুমি তো একটা, আবার বলছি, ইউ আর সেলিং সাম মাজন। আমি বলছি আপনাদের অবস্থানটা তো এসআইআর হোক বলতে, যে মানে সুষ্ঠুভাবে। সরি, তুমি খবর রাখো না, তুমি সাংবাদিক। তুমি যেদিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরে প্রথম বামপন্থী দলগুলো সিওর অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে, মেমোরেন্ডাম দিয়েছে, সেটা তুমি পড়োনি এবং শোনোনি। তাহলে তুমি প্লিজ, তাহলে এই স্টেটমেন্টটা তুমি কেন করলে? এটা একটা মিথ্যাচার হবে। তুই প্রশ্ন করতে পারতে এসআইআর সম্পর্কে আপনাদের, এখন আমি জানি না তো এসআইআর সম্পর্কে আপনাদের অবস্থান কি। But you made a statement. Sorry, media is not supposed to sell some and peddle some fake news. বাস, এবার আমাকে বলতে হলো, দুঃখিত, বলো। না, আমি করতে পারছি না। আমি বলছি আপনারা তো এই যে ভোটাধিকারের এটা সংশোধনটা তো চাইছেন সঠিক পথে, সেটা তো চাই, নির্ভুল ভোটার লিস্ট চাই, সেটা, এবং সেটা করতে গিয়ে এসআইআর কোনো প্রয়োজন ছিল না। নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার, প্রডিউস করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনারের, সিওর, ইলেকট্রাল রেজিস্ট্রার অফিসারের। তারা ব্যর্থ, তারা নির্ভুল ভোটার লিস্ট করতে পারেনি। আগে এই ভুলটা স্বীকার করুক। তারপরে যেটা স্পেশাল করেছে, কোনো স্পেশালের দরকার ছিল না। মৃত মানুষের তালিকা নিয়ে এখন যেটা বলছে নিতে পারি মাল্টিপল এজেন্সির কাছ থেকে নিয়ে, সেগুলোকে ডিডাক্ট করতে পারত, করেনি, অপদার্থ তাদের। দ্বিতীয়। তৃতীয় হচ্ছে, তারপরে সেটা মাইনাস করে যে ফর্ম থাকতো সেখানে দাঁড়িয়ে যারা ডাউটফুল মনে করছে, যাদের ওই যে ম্যাপিং করেছে 2002-এ যাদের নাম নেই, তারা সব তো ডাউটফুল হতে পারে না। এর মধ্যে অনেকেই 18 বছর পরে হয়েছে, তখন তাদেরকে রাখতে পারতো। কিন্তু যেহেতু এটাকে ভোটার লিস্টকে নাগরিকতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল, আমরা আপত্তি করেছিলাম, নাগরিকতার সঙ্গে এটা যুক্ত হয় না। ভোটার লিস্টে সবসময় 18 বছর হয়ে গেলে নাম তুলতে পারে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারে। কিন্তু তার সঙ্গে যেটা করলো, যারা জীবিত আছে, ভোটার লিস্টের নাম আছে, 2002-এ ছিল আমার মতো লোক, 2025-এ আছে, তাকে বলছে আপনি যে বেঁচে আছেন সেটা প্রমাণ করুন। এপিক কার্ডে ছবি আছে, ওই ফর্মও ছবি দিচ্ছে, আবার বলছে একটা রিসেন্ট সাইজের ছবি দিন। শুনে না তুমি কানে বিরুদ্ধে, তোমাদের এই যে ক্যামেরার মতো যন্ত্র আছে না, যে কোনো ব্যাংকে এখন অ্যাকাউন্ট খুললে, যে কোনো সরকারি করলে, এখন আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিয়ে দিলে ওরা ওখান থেকে রিড করে নেয়। তাহলে আধার কার্ডে ছবি নিয়েছে, যে তথ্য আধার কার্ডে আছে সরকার কেন মার্চ করতে পারছে না? ভোটার লিস্টে যে তথ্য আছে, আপনার পার্ট নাম্বার দিন, ভোটার নাম্বার দিন, অমুক দিন, এপিক কার্ড নাম্বার দিলেই তো একটা কম্পিউটারে পাওয়া যায়। তাহলে এই যে বিএলওর উপরে চাপ, মেম্বারদের উপরে চাপ দেওয়া হলো এসআইআর এর নাম করে, এটা আনকল ফর, আনওয়ারেন্টেড। বাংলায় বলবো, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা আপনাকে ওয়ার্কলোড বাড়িয়ে দিল। ঠিক যেমনটা নোটবন্দির সময় বলেছিল, ধরার কথা ছিল কালো টাকা সব ঠিক থাকলো, এখনো দেখেছো 5 কোটি টাকা না কোটি টাকা বেরোচ্ছে না, কদিন বেরোয় না কথা থেকে টাকা। এই যে পাথর খাদানের টাকা, কেউ প্রশ্ন করলে না, কারণ ওটা খবর নয়, জানি না। যে নকল ডিসিআর এর টাকা এখানে এসছে, ওখানে দাঁড়িয়ে পাথর খাদানের লোকেরা এখানে শাসক দলের বিজেপি বা তৃণমূলে কাউকে দিতে এসেছিল টাকাটা, পরিষ্কার বলছি তো, কোনো খবর নাই এটা তোমাদের কাছে। খুব খারাপ করে বললে এটার ভাগ থাকে সব পার্সেন্টেজ, ওপর থেকে নিচ পর্যন্ত। তাহলে কালো টাকাকে না উদ্ধার করে যত লোকের কাছে তোমার পকেটে যে টাকা ছিল, 500 টাকার নোট, 1000 টাকার নোট, সেটা জমা করতে বললে। এই নোটবন্দির ফর্মুলাতেই ভোটবন্দিটা করতে চাইছে, যেটা আননেসেসারি ছিল। তুমি ব্ল্যাক স্পট, ব্ল্যাক শিপস আইডেন্টিফাই করো, গভর্নমেন্টের কাছে ডেটা আছে, সার্ভেলেন্স আছে। তার বদলে কয়েকটা দালালকে বুম ধরিয়ে দিয়ে বলেছে ছোট, তুমি কি বাংলাদেশি, তুমি কি রোহিঙ্গিয়া, তুমি কি ভোটার আছো,
তার তো দরকার ছিল না। তো ইলেকশন কমিশনের কাছে ইনফরমেশন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, তারা বিভিন্ন সোর্সের যে ডেটা আছে সেগুলোকে নিয়ে করতে পারে। আমি এখানে বসে করতে পারি, আর সেই ডিজিটাল ইন্ডিয়া সেটা আছে, সেই এআই আছে, সেই অ্যাপস আছে। তারপরে রেসিডুয়াল যে অংশ থাকতো তাকে বলতো তুমি ফর্ম ফিল আপ করো, করেনি। এবার বুঝেছো এসআইআর বিরুদ্ধে না পক্ষে? বলো। জিরো নাম্বার বাড়িতে এই যে হাজার হাজার ভোটের নাম তোলা হচ্ছে, সেটাকে কি বলে? হ্যাঁ, জিরো নাম্বার বাড়ি দিয়ে হাজার হাজার ভোটারের নাম তোলা হচ্ছে। এতেই তো হয়ে যাচ্ছে যে সিও অর ইলেকশন কমিশন অর স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ভোটার লিস্টের ব্যাপারে একটা বিগ জিরো। এগুলো তো এআই অ্যাপ্লাই করলেই পাওয়া যায়। ডাবল এন্ট্রি কি আছে তোমার মোবাইলে মাঝে মাঝে আসে না একটা, দেখবে তোমাকে যে তোমার যদি ডাবল এন্ট্রি থাকে, একই লোকের 4-5 জায়গায় যদি তোমার এন্ট্রি থাকে, তাহলে বলে তোমার মাল্টিপল এন্ট্রি আছে, তোমাকে ওটা একটা লাইন করতে হবে। প্রেমিসেস নাম্বার দিয়ে যদি সার্চ করা হয় তাহলে জিরো নাম্বার যেগুলো আছে সেগুলো তো ডাউটফুল। তুই দেখেছো কুকুরে বেড়ালের নামে যদি ভোটার লিস্ট থাকে, আগে জমি এরকম থাকতো বিভিন্ন লোকের নামে, আমরা তো জমি উদ্ধার করেছি, তো ইলেকশন কমিশনটা বার করতে পারতো না। এগুলোর জন্য কোনো মানুষ কোনো বিএল এর দরকার হতো না। এগুলো অফিস ওয়ার্ক, টেবিল ওয়ার্ক, এগুলো হচ্ছে কম্পিউটার ওয়ার্ক, কিন্তু করেনি। তার মানে সদিচ্ছা নেই। হোল পারপাস হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান হলে, তারা সরকারে গেলে তারা সাধারণ মানুষের জন্য কাজ করে না, সরকার নিজের কাজ সাধারণ মানুষের উপর ফেলে দেয় যে তোমরা এটা করো, যার ফলে তারা নিজের কাজ খোঁজার থেকে বদলে এইসব কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকে। এই জন্যই একসময় বলেছিল লিঙ্ক করো, এটার সঙ্গে ওটা লিঙ্ক করো, ওটার সঙ্গে ওটা লিঙ্ক করো, বলেছিল না প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার। তাই এটা লিঙ্ক করা মানেই তো গভর্নমেন্ট একটা ডেটা থেকে অন্য ডেটা পেতে পারে। যখন আধার কার্ড তৈরি হয়েছিল তখন পার্লামেন্ট এটা বলা হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী বলেছেন প্রধানমন্ত্রী, এটা ইউআইডি, ইউনিক আইডেন্টিটি, তাই তো, ওই জন্য ইউআইডি বলে। তাহলে সেখানে এত পাসপোর্টের নাম্বার আলাদা, ঠিকানা আলাদা, হচ্ছে তোমার গিয়ে বয়স আলাদা, তো প্রেমিস তোমার গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আলাদা, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, কতটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, কোন শহরে থাকেন, পিন নাম্বার কি, এগুলো একটা ইউনিক নাম্বার দেওয়া হবে। ওই নাম্বার দিলে কম্পিউটারে ওটা থেকে সব বেরিয়ে আসবে। কেন হলো না সেটা? এখন কতগুলো নাম্বার আপনাকে মুখস্থ রাখতে হয়? ভাগ্যিস মোবাইল ছিল বলে সব মেমোরিতে আপনি সেভ করে রেখে দেন। তাহলে ইউআইডি করা হয়েছিল তো এই জন্যই। তাহলে এপিক নাম্বার আলাদা এবং সব আর ভরতে বলা হচ্ছে। এটা হচ্ছে সরকার যে কাজটা করতে পারত সহজে, যার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু সেই কাজটা পূর্ণাঙ্গ রূপে করেনি, আর আপনাকে তার কাজটা করতে বলছে। এসএসসি দাগিদের এখনো তাদেরকে বলা হচ্ছে যে এসএসসি থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তারপরও দেখা যাচ্ছে অনেকে তথ্য যাচাইয়ের জন্য এই কোট আনকোট দাগিদের তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, এমনটা অভিযোগ তুলে অনেকেই এসএসসি ভবনের সামনে তারা জড়ো হয়েছে। যাদের শিক্ষক হওয়ার কথা তারা এখনো পুলিশের মার খাচ্ছে। কেন খাচ্ছে? আর যারা অপরাধী তাদেরকে দেখবে ইডিসিবিআই এমন তদন্ত করলো, সব আস্তে আস্তে ছাড়ছে। পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়েছে। আমার প্রশ্ন আজকে আসা ছিল, হ্যাঁ, কেউ প্রশ্ন করলে না কেন, ওটা খবর নয়। কল্যাণময় গঙ্গোপাধ্যায় চেয়ারম্যান ছিল মধ্যশিক্ষা পর্ষদের, তার আমলেই হয়েছিল, সে আবার শুরুত করে বাইরে বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো ওই যে বুম নিয়ে ওইদিকে না ছুটে, সাধারণ একজন রাজমিস্ত্রির পেছনে না ছুটে এই দুর্নীতির বিরুদ্ধে তো যাওয়া যেত। এক। দুই হচ্ছে শিক্ষার 12টা বাজাচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে গোটা দেশে। আমাদের রাজ্য স্কুল শিক্ষা তুলে দিচ্ছে, স্কুলটাকে বাঁচাতে হবে। তাতে একটা বাঁচানোর একটা ধ্বংস করার একটা বড় রাস্তা হচ্ছে স্কুলগুলোকে শিক্ষকহীন করে দেওয়া। আজকে যদি শিক্ষকহীন করো, কালকে ছাত্রহীন করে দেবে। আর এই কাজটা করতে গিয়ে তৃণমূল যেটা করেছে, রোজগারের রাস্তা নিয়েছে। মাদ্রাসা শিক্ষক হোক, স্কুল শিক্ষক হোক, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, নিয়োগে দুর্নীতি জাঁকিয়ে বসেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের বাদ দিয়ে যাদেরকে নিজেরাই দাগি বলছে তাদেরকে কি করে সুযোগ পাইয়ে দেয়। কারণ মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছেন শেষ পর্যন্ত তিনি ওদের জন্য লড়ে যাবেন, ওদের কাছে টাকা খেয়েছেন। এই তো বলছি, টাকা খেয়েছেন, টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সেজন্য স্কুল বাঁচুক না বাঁচুক, যোগ্য শিক্ষক নিয়োজিত হোক না হোক, বেকার ছেলেরা কাজ পাক না পাক, তার কাজ হচ্ছে ফেলো করি মাখো তেল,
যারা কড়ি দিয়ে কিনেছে তাদের পায়ে তেল মাখবেন। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে আবার ডাকা হচ্ছে না, এই অভিযোগ তুলে শিলিগুড়িতে আজকে তারা জমায়েত করেছেন। নবান্ন অভিযানে তারা, সরকার বলে দিয়েছে তারা অযোগ্যর পক্ষে, অযোগ্য সরকাররা বলে দিয়েছে এবং সর্বস্তরে সেটা আছে। স্বাভাবিকভাবে যারা যোগ্য, যারা উপযুক্ত, অন্যায় যদি হয় তাহলে ন্যায়ভাবে যার পাওয়ার কথা সে তো বাদ যাবে, তবেই তো অন্যায় হবে, এটাই তো নিয়ম। কল্যাণময় গাঙ্গুলির আজকে জামিনের পর দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরের ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সকলেই জামিন পেয়ে গেলেন, অন্তর্বর্তী জামিন। এই জামিন মসৃণ করার রাস্তাটা কি বলতো? খবর জানি তো, জানো কিছু, তোমাদের কত খবর রাখো তোমরা? জামিনটা মসৃণ হয়ে গেল কি করে? তাহলে এতদিন ধরে তোমরা কাকুর গলার স্বর বলছিলে, কারণ এন্ড নিউজটা কোথায় গেল? আর আমরা সবাই এক্সপেক্ট করছিলাম এন্ড অফ দ্য টানেল একটা আলো দেখা যাবে, কিন্তু যেই মুহূর্তে দেখা গেল টানেলটা গিয়ে কালীঘাটে, শান্তিনিকেতনে, ভাইপো পিসির কাছে পৌঁছে যাচ্ছে, দিল্লি থেকে কড়া নির্দেশ যে ওই বাড়িগুলোতে কড়া নাড়া যাবে না। সুতরাং যারা এত মিথ্যা মামলা করে তারা একটা সত্যিকারের মামলার সত্যিভাবে তদন্ত করতে পারে না। আমরা এই জন্যই বারবার বলেছিলাম ইডি এবং সিবিআই কে পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে, এখনও তাই বলছি, পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন আছে, তাহলে ওই যতই তুমি বলবে এটা বলেছে ওটা বলেছে, একে এ গাল দিয়েছে ওকেও গাল দিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে এদের মধ্যে কেউ কেউ এসে তৃণমূলের প্রার্থী হবেন, কেউ কেউ বিজেপি প্রার্থী হবেন, কারণ তারা যোগ্যতা প্রমাণ করেছেন দুর্নীতি করে। সদ্য মুক্তি পাওয়া পার্থ চট্টোপাধ্যায় আজকে দাবি করেছেন এ রাজ্যের বুকে দুর্নীতি কোনো ইস্যু নয়। আপনার কি মনে হয় এ রাজ্যে দুর্নীতি রাজ্য রাজনৈতিক পরিবেশে ইস্যু হিসেবে রয়েছে? পার্থ চট্টোপাধ্যায় সার্টিফিকেট দিচ্ছেন দুর্নীতি। আমি সদ্য সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়াটাকে একটা গরিত কাজ মনে করছি। প্রশ্ন হলো, তুমি যে কোনো পকেট মারকে ধরো না, এখানে সে পকেট মার কি বলবে পকেট মারিটা খুব ঘৃণিত কাজ? বলবে? বলবে না। ঠিক আছে, ধন্যবাদ, বোঝা গেছে।